আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ হাদি। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া সনদ বিক্রি হচ্ছে এমন খবরে বাংলাদেশিদের এড়িয়ে চলছে ইতালীয়রা। শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক নন, এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং শ্রমিকদের সমস্যা সমাধান করায় মালয়েশিয়া সরকারের প্রশংসা করল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া সনদ বিক্রি হচ্ছে এমন খবর শিরোনাম হয়েছে ইতালির একাধিক জাতীয় দৈনিকে। বিষয়টি আলোচনায় আসায় প্রবাসী বাংলাদেশিরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। করোনা প্রাদুর্ভাবের শুরুতে চীনা নাগরিকদের এড়িয়ে চললেও এখন বাংলাদেশিদের এড়িয়ে চলছে ইতালীয়রা। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও নেই তাদের উপস্থিতি। তবে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম শিরোনাম হচ্ছে বাংলাদেশে ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রির খবর। রোম থেকে প্রকাশিত শীর্ষ দৈনিক ইল মেসেঞ্জার সহ প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক নন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও এক বিবৃতিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপুল কুয়েতের নাগরিক বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। মন্ত্রণালয় জানায়, ফরেনার্স রেসিডেন্টশিপ আইনে পাপুল কুয়েতে বসবাস করছেন এবং বেশ কয়েকটি মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের আমন্ত্রণে বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা। বাহরাইন থেকে মোহাম্মদ স্বপন মজুমদার জানান, বুধবার স্থানীয় সময় সকাল 11:30টায় রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে তারা ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানায়। এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাবু দুলাল দাস, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ আমির হোসেন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত রূপন দাস, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ বাবু সহ আরও অনেকেই। মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যার ইতিবাচক সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের প্রশংসা করেছে বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক কোভিড-19 পরিস্থিতিতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা লকডাউন সময়কালে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্য সুবিধা ও বিভিন্ন গৃহীত সহায়তা উদ্যোগের জন্য আমরা মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির মুন্সিগঞ্জের বিক্রমপুরের কৃতি সন্তান মরহুম মনির খান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্সের সহকর্মী জানান, মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে মুন্সিগঞ্জ বিক্রমপুরের প্রবাসীরা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হালদার রিপনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক টিএম রেজার পরিচালনায় এই সময় মনির খানকে স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক চঞ্চল। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সরকার, উপদেষ্টা আতাউর সরকার, এম এ মান্নান, মমতাজ আলো, বদিউজ্জামান আক্কাস, আব্দুল্লাল মামুন, মঞ্জু সহ আরও অনেকেই। লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান পিএসপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির লেবানন শাখা। আমাদের লেবানন সহকর্মী সাগর হাওলাদার জানান, এই সময় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাল শাফি সহ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ। আওয়ামী নেতৃবৃন্দের পক্ষে আরও উপস্থিত ছিলেন ইস্কান্দার মোল্লা, আলমগীর ইসলাম কবির আহমেদ, তাজুল ইসলাম, জবরুল ইসলাম, মোহাম্মদ সুজাত, মহসিন মৃধা, নীলমুল্লাহ সহ আরও অনেকেই। এদিকে রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান পিএসপিকে লেবাননে নিযুক্ত করায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।
ইতালির মিলান সেন্ট্রাল মসজিদে করোনায় মৃত্যুবরণকারীদের সহ বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান যে সকল নেতারা করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার লম্বার্দি আওয়ামী লীগ মিলান ইতালি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের ইতালির সহকর্মী জানান, অনুষ্ঠানের শুরুতেই করোনা আক্রান্ত হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এবং সিলেটের সাবেক সিটি মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য বদরুদ্দিন আহমদ কামরান সহ দেশ ও বিদেশে যে সকল মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে বার্ধক্যজনিত কারণে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের দারোগা বাড়ির মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। রবিবার দিবাগত রাত 12:40 তার ছেলে ওয়ারেন সিটির বাসিন্দা ফয়সাল আহমেদ চৌধুরী নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 2 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর 2টায় ডেট্রয়েট সিটির মসজিদুন নূরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ ডিয়ারবর্ন সিটির হুড মেরি কবরস্থানে দাফন করা হয়। দর্শক প্রবাস দর্শক প্রবাসের আরও খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব জয়যাত্রা টেলিভিশনের আন্তর্জাতিক সহকর্মী রয়েছে তাদের সাথে। আমরা শুরুতেই যাচ্ছি সৌদি আরবে, যেখানে রয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ। আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই শুরুতেই, যে আপনি জানেন যে ইতালিতে যে অবস্থা, ইতালির বিভিন্ন দৈনিকে কিন্তু প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে করোনা সার্টিফিকেট বিক্রি হচ্ছে এবং যারা আপনার বাংলাদেশ থেকে গিয়েছে তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করছে, এবং আপনারা যারা প্রবাসে রয়েছেন বিশেষ করে ইতালিতে তাদেরকেও কিন্তু তারা এড়িয়ে চলার চেষ্টা করছে। এই যে একটা পরিস্থিতি, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি যেখানে আছি তাবুকে। তো এখানে আহ, যে আক্রান্তের সংখ্যা গতকাল আর কি, এখনো তো রিপোর্ট আসেনি, তো আক্রান্তের সংখ্যা ছিল 30 এরকম। এখানে আক্রান্তের সংখ্যা তত বেশি নেই। তাছাড়াও যে আহ, সৌদি আরবের জন্য নতুন আক্রান্ত, আমি আপডেটটা একটু বলি, কালকে যেহেতু এখন আজকেরটা আসে নাই। নতুন আক্রান্ত গতকালকে যে রিপোর্ট, সেটা 3183 জন, এবং এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,23,327 জন, এবং 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,046 জন, এবং মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,61,96,96 জন, এবং মারা গিয়েছেন গতকালের যে রিপোর্ট অনুযায়ী 41 জন, এবং মোট মারা গিয়েছেন 2,100 জন। তো এই ছিল আপডেট। আর জি, মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, আমরা আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি নিয়ে জানার চেষ্টা করছিলাম শুরুতেই, যে আপনি জানেন যে বাংলাদেশে করোনার সার্টিফিকেট বিক্রি হচ্ছে, এটি কিন্তু এখন আন্তর্জাতিক গণমাধ্যমের একটি উল্লেখযোগ্য খবর। বিশেষ করে যারা ইতালিতে প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই, যারা ইতালির নাগরিক তারা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করছেন। বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানে এটির প্রভাব পড়েছে। তো এটিকে ঘিরে সৌদি আরবে কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা, বা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সৌদি আরব যেহেতু বাংলাদেশের সাথে এখনো মানে বাংলাদেশ থেকে যারা ছুটিতে যারা আছে, এ বিষয়ে কোনো এরকম ফ্লাইট, আন্তর্জাতিক যে ফ্লাইট চালু হয় না, শুধু বিশেষ ফ্লাইট গুলা এই দেশ থেকে বা বাংলাদেশে যাচ্ছে। তো সে বিষয়ে প্রবাসীদের মধ্যে তো অবশ্যই একটা ইয়ে আছে, ভয় আছে, কারণ যেহেতু ইতালিতে অন্যান্য দেশও সবাই, যেহেতু এখন ইন্টারনেটের যুগ, সবাই তো এই বিষয়টা জানে। তো এখন যদি ফ্লাইট যদি কখনো চালু হয় বা ইয়ে হয়, সেই বিষয়ে তো একটা, যারা বাংলাদেশে আটকা পড়া আছে তাদের একটা বড় সমস্যার বিষয়, কারণ আহ, তারা তো সন্দেহাতীত এবং নানান সমস্যার সম্মুখীন হবে যারা চুরিতে গেছে এই পর্যন্ত। তো এই বিষয়টা আসলে প্রবাসীদের, সৌদি আরব প্রবাসীদের জন্য একটা হুমকি স্বরূপ আর কি।
এবং আপনার সাথে এই বিষয়টি নিয়ে আরেকটি কথা বলতে চাই, যেটি আপনার ইতালির বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে তারা প্রায় 600 জনের উপর একটি পরীক্ষা চালিয়েছে বা জরিপ করার চেষ্টা করছে, যার অধিকাংশই বাংলাদেশি এবং তারা কিন্তু করোনা পজিটিভ, যদিও তাদের কাছে করোনা নেগেটিভের সার্টিফিকেট ছিল। তো এটি নিয়ে আসলে, এবং সেক্ষেত্রে তারা যেটি করেছে ফ্লাইট বন্ধ করার চিন্তা মধ্যে বা ফ্লাইট বন্ধ করে দিয়েছে আগামী 7 দিনের জন্য। তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতিকে ঘিরে সৌদি আরবের এমন কোনো পরিস্থিতির সম্ভাবনা আছে কিনা, আপনি কি মনে করেন? আহ এরকম কোনো ইয়ে পাওয়া যায়নি, তবে যেহেতু অবস্থার যে অবস্থা এখন সেই হিসাবে তো তারা নিতেও পারে, এটা তো ভবিষ্যতের বিষয়। তবে আমাদের উচিত এগুলা সরকারের পদক্ষেপ এবং শক্ত হাতে এগুলা কন্ট্রোল করে, এবং আমাদের প্রুফ করা উচিত যে আসলে এটা একটা কোনো আহ, ভুল ছিল বা কোনো একটা ইয়ে ছিল, এটা নিজেদের প্রুফ করে এবং সেটাকে সরকার, আমাদের দেশের সরকারি ইয়ে করা উচিত, আন্তর্জাতিক যে ইয়েগুলো আছে তাদের কাছে, যে নিজেদের যে পরীক্ষাগুলা এখন সঠিক বা এরকম একটা কিছু তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানো উচিত। না হলে তো সব প্রবাসীদেরই সমস্যা, শুধু সৌদি আরব সহ, সৌদি আরব না অন্যান্য দেশেও সমস্যা হবে আমি মনে করি। তাছাড়া আমাদের যে শ্রদ্ধেয় ভাই আবুল বশির ভাই আছেন, উনি তো রিয়াদে, উনি তো সাংবাদিক ইয়ের নেতা, উনি আমাদের বড় ভাই আছেন, উনি এ বিষয়ে আরো বলবেন, জি, আপনাকে ভালো জানেন আর কি। অসংখ্য ধন্যবাদ হুম। মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ। আমরা এবারে যাচ্ছি হাঙ্গেরিতে, যেখানে রয়েছেন জেতি ধর। আমরা যেমনটি কথা বলছিলাম, তাবুক সৌদি আরব থেকে আমাদের সাথে ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ। আমরা তার সাথে একটি বিশেষ পরিস্থিতিকে নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন যে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল, তাকে ঘিরেও বেশ কিছুদিন যাবৎ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এবং তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী কিনা সেটি নিয়েও কথা হচ্ছিল। এবং পরবর্তীতে যেটি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে না, তিনি আপনার দ্বৈত নাগরিকত্ব নন, তার কুয়েতের কোনো নাগরিকত্ব নেই, তিনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। এবং পাশাপাশি আরেকটা জিনিস, যেটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, আমরা যেটি আলোচনা করার চেষ্টা করছিলাম, যে ইতালিতে আপনার করোনা ভাইরাস সার্টিফিকেট বাংলাদেশে বিক্রি হয়, সেটির খবর প্রকাশ পেয়েছে। তো হাঙ্গেরিতে এই দুটো বিষয়কে ঘিরে বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা বা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ জয়তা টেলিভিশনকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমত প্রথম যে বিষয়টা লক্ষ্মীপুরের নিয়ে, যে বিষয়টা, ওই বিষয়ে আমার তেমন ধারণা নেই। আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ইতালিতে সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা নিয়ে আমি কিছু বলতে পারি। কারণ ইতালিতে আমার 2-3 জন বন্ধু আছে, সো তাদের সাথে আমার গতকাল কথা হয়েছিল যে এই পরিস্থিতিতে তাদের কেমন সমস্যা হচ্ছে। সো আমাকে আমার বন্ধু যেটা বললো, তারা যেখানে কাজ করছিলেন, আই মিন তারা অলমোস্ট 3 মাস পরে কাজে ফিরে। তো এই 3 মাস পরে তারা যখন কাজে ফিরে, এই ঘটে যাওয়া এই সম্প্রতি I mean, যে ঘটনাটা ঘটেছে, লাইক একটা ভুয়া সার্টিফিকেট নিয়ে ইতালিতে প্রবেশ করা। তো এটা হওয়ার পরে তাদের কিন্তু কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বের করে দেওয়ার একটা রিজন, তাদেরকে বলেছে যে আপনারা আর কিছুদিন ছুটিতে যান, আমরা এখন গভর্নমেন্ট থেকে কিছু রেস্ট্রিকশন আসছে বাংলাদেশিদের উপরে, তো আমরা এই মুহূর্তে তেমন কিছু করতে পারছি না। তো যার কারণে তাদেরকে কিন্তু এখন আগামী 2 সপ্তাহের জন্য তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি এই মুহূর্তে রয়েছেন হাঙ্গেরিতে। হাঙ্গেরিতে যারা বাংলাদেশি কমিউনিটির, আপনারা যারা প্রবাসী ভাইরা রয়েছেন, সেই বাংলাদেশের কমিউনিটির এই করোনা পরিস্থিতি, সর্বশেষ যে পরিস্থিতি, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, এখানে যে যত বাংলাদেশি স্টুডেন্ট আছে তার মধ্যে সর্বশেষ আমার জানা মতে একজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি আমার বুদাপেস্ট সিটি থেকে 200 বা 220 কিলোমিটার দূরে আরেকটা সিটি জোর, সেই সিটিতে থাকতেন। সো লাস্ট খবর পাওয়া পর্যন্ত তিনিও রিকভার করেছেন। সো উনি একজন যে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে এখন পর্যন্ত করোনা পজিটিভ। এবং এই যে আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশি যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, যারা বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত বন্ধ, কবে খুলবে, সেই স্বাভাবিক পরিস্থিতি কবে সৃষ্টি হবে, সেটি অনেকটা অনিশ্চিত। তো হাঙ্গেরিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা আসলে? না, এখানে এখানে লেখাপড়া বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে গভর্নমেন্ট, আমাদের হাঙ্গেরিতে এখানে গভর্নমেন্ট বলেই দিয়েছেন যে সেমিস্টার ড্রপ হওয়ার কোনো সুযোগ নেই, শিক্ষাবর্ষ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে এখানে প্রত্যেকটা জিনিস প্রথম থেকে আমাদের মার্চের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে ক্লাসগুলো, ফেস টু ফেস ক্লাসগুলো কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়। তখন আমাদের 1 সপ্তাহ বন্ধ ছিল, এটা একটা ব্রেক ছিল। ওই 1 সপ্তাহ ব্রেকের পরে তখন থেকে কিন্তু আমাদের অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়ে যায়। আর আমিও রিসেন্টলি আমার সেমিস্টার শেষ করলাম গত সপ্তাহে।
তো আমাদের এক্সাম থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট সবকিছুই আমরা অনলাইনে করেছি। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা আপনার শিক্ষাবর্ষ মিস হওয়ার কোনো সুযোগ নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জেতিধর, আমাদের সাথে ছিলেন হাঙ্গেরি থেকে। আমরা আবারও যাচ্ছি ধন্যবাদ। সৌদি আরবের রিয়াদে, যেখানে রয়েছেন মোহাম্মদ আবুল বশির। আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা যেমনটি কথা বলছিলাম, আমাদের সাথে তাবুক সৌদি আরব থেকে ছিলেন এবং হাঙ্গেরি থেকে আমাদের যারা ছিলেন তাদের সাথে, এবং হাঙ্গেরির যিনি আমাদের সাথে ছিলেন তিনি একটি কথা বলেছেন যে ইতালিতে তার বন্ধু বান্ধব রয়েছে। এই করোনা সার্টিফিকেট বিক্রিকে ঘিরে কিন্তু তাদের অনেকেই চাকরি থেকে 14 দিন বা 15 দিনের জন্য ছুটি দিচ্ছে। দুঃখিত, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে আমরা মোহাম্মদ আবুল বশির সাথে সংযুক্ত হতে পারছি না। আমরা ইরাকে যাচ্ছি, যেখানে রয়েছেন মোহাম্মদ জীবন খান। আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা এই ক্ষেত্রে আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে ইতালির বাংলাদেশে করোনা সার্টিফিকেট বিক্রি করাকে ঘিরে যে খবরটি প্রকাশিত হয়েছে এবং সেটিকে ঘিরে হাঙ্গেরি থেকে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছিলেন তিনি বলার চেষ্টা করছিলেন যে অনেককেই কিন্তু ছুটি দেওয়া হচ্ছে বা চাকরিচ্যুত করা হচ্ছে বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই যাচ্ছে না। তো এই ইস্যুটাকে ঘিরে ইরাকের পরিস্থিতি কি, বা ইরাকে কোনো সমস্যার যে আপনার সৃষ্টি হচ্ছে কিনা? ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আজকে আমাদের ইরাকে আপনারা জানেন যে আমরা 2 লক্ষ প্লাস বাংলাদেশ আমরা এখানে অবস্থান করছি। আমাদের 75% মানুষের আমাদের আকামা নেই, আমরা অবৈধভাবে বসবাস করছি এবং 75% মানুষ আজকে আমরা বেকারত্ব জীবনযাপন করছি। তো সেক্ষেত্রে আসলে আমাদের মাত্র 30% মানুষ সেখানে কর্মস্থলে আছেন এবং তারা কেউ বা কর্ম দেখা যাচ্ছে এখানে সাপ্তাহিক 3 দিন, আপনার বৃহস্পতিবার শুক্রবার শনিবার লকডাউন চলে এবং 4 দিন আমাদের কোনো মতো মানে আমরা ডিউটি করতে পারছি কি। তো সেক্ষেত্রে ইতালির যে কথা বলছে, আমিও ইতালি আমার 2টা ফ্রেন্ড ছিল এবং তাদের সাথে কথা বলছি এবং সেটা নিয়ে ইরাকে অনেক একটা সমালোচনা হয়েছে এবং যেমন পাপুলের কথা বলা হচ্ছে, তিনি যে একটা কুয়েত অপকর্ম করছে সেটা নিয়ে আমাদের বাংলাদেশের উপরে এবং আমাদেরকে একটা অবিশ্বাসযোগ্য আমাদের এখানে হয়েছে এবং আমাদেরকে অবিশ্বাস করতে এবং আমাদেরকে এই দেশের একটা বদনাম, এটার জন্য আমরা 2 লক্ষ প্রবাসী খুবই লজ্জিত এবং খুবই দুঃখ প্রকাশ করছি। তো আজকে আপনি জানেন আমাদের, জি বলেন। জি বলুন, আপনি বলুন। জি, বর্তমান আমাদের ইরাকের যদি করোনা ভাইরাসের কথা বলি, বর্তমান আমাদের ইরাকে যতই দিন ঘনিয়ে আছে ততই করোনার আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকালকে করোনায় আক্রান্ত হচ্ছে ইরাকে 2170 জন এবং মৃত্যুবরণ করতে 103 জন এবং এ যাবৎ ইরাকে মোট করোনা আক্রান্ত হয়েছে 69,612 জন এবং মৃত্যুবরণ করেছেন 2,842 জন। তো বর্তমান ইরাকে পরিস্থিতি, আমরা সবাই বেকারত্ব আছি, আমাদের কাজ নেই কাম নেই এবং আমরা অবৈধ, আমরা কেউ কারো কোনো প্রকার আমরা উপকার করতে পারছি না এবং আমরা খুবই কষ্টে জীবনযাপন করছি ইরাকে। আপনি যেমনটি আপনার কথার মধ্যে উঠিয়ে নিয়ে আসেন যে প্রায় 70 থেকে 75% বাংলাদেশি আপনারা যারা বেকারত্বের জীবনযাপন করছেন, যাদের এই মুহূর্তে কোনো কাজ নেই, কিন্তু আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় কাজ এবং প্রতিদিন কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে জীবন ধারণ করে চলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ইরাক সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকার শ্রম মন্ত্রণালয় আছে এবং আপনার বৈদেশিক কল্যাণ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে এবং দূতাবাস রয়েছে, তাদের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনারা বিশেষ কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা ইরাকের সরকার থেকে আমরা কোনো অনুদান পাচ্ছি না, কারণ আপনারা জানেন আমরা কথা বলার চেষ্টা করছি মোহাম্মদ জীবন খান, যিনি আমাদের সাথে ইরাক থেকে সংযুক্ত হয়েছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ইরাকের কি পরিস্থিতি, এবং আপনারা জানেন যে করোনা সার্টিফিকেটকে ঘিরে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং অনেক দেশেই এটির জন্য প্রবাসী ভাইদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাদের জন্য। এবং আমরা জেনে থাকি যে আপনি জানেন যে এই মুহূর্তে বা সবসময় বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী ভাইরা যারা রয়েছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করছি, যেখানে রয়েছেন রিয়াদে সৌদি আরব জনাব মোহাম্মদ আবুল বশির। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা যে বিষয়টি নিয়ে আমরা আবারও যাচ্ছি ইরাকে, যেখানে রয়েছেন মোহাম্মদ জীবন খান। আমরা দুঃখিত, আবারও চেষ্টা করছিলাম মোহাম্মদ আবুল বশির তার সাথে কথা বলার জন্য, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে আবারও সংযুক্ত হতে পারলাম না। আমরা আবারও ইরাকে যাচ্ছি। তো আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে সেক্ষেত্রে সরকার, ইরাকের সরকার এবং বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ যে সমস্ত সংস্থা মন্ত্রণালয় রয়েছে তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা এই পরিস্থিতিতে? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা ইরাকের সরকার থেকে আমরা কোনো প্রকার আমরা সহযোগিতা পাচ্ছি না, বরং বাংলাদেশ এম্বাসি থেকে আমাদের যতটুকু হেল্প করছে, আসলে দাঁতের মানে এম্বাসির কাছে যারা আছে তাদেরকে যতটুকু সহযোগিতা করতে, আপনি জানেন যে ইরাক বড় একটি রাষ্ট্র, সেখানে আর তারা সেভাবে সহযোগিতা করতে পারছে না এবং আমরা জানেন যে আমরা অবৈধ, আমরা যে এম্বাসিতে যে আমরা আমাদের
কথাটা বলবো আমরা সেটাও বলতে পারছি না, আমরা ঘরের বাইরে হতে পারছি না, আমরা অনেক একটা কষ্টের ভিতরে আমরা জীবনযাপন করছি। তো যাই হোক, আমরা যারা চাকরি বাকরি করি আমাদের কাছে যারা আছে তাদেরকে আমরা যতটুকু সহযোগিতা করি আমাদের নিজের অর্থ দিয়ে আমরা সহযোগিতা তাদের করতেছি, এবং এম্বাসি থেকে আমরা যতটুকু সহযোগিতা তারা করছে এবং তারা করে যাচ্ছে। তবে ইরাকের সরকার এবং বাংলাদেশ থেকে এটা নিয়ে কখনো এই পর্যন্ত কোনো কথা হয়নি। আমরা যে এত কষ্টের মধ্যে জীবনযাপন করছি এটা নিয়ে এ পর্যন্ত কোনো মিডিয়াতে এবং শুধু আপনাদের কাছে আমরা বলে যাচ্ছি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে সংক্ষেপে সর্বশেষ একটি বিষয় জানতে চাই, যে এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে আপনাদের আসলে চাওয়ার কি আছে, সংক্ষেপে বলবেন। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা বলতে চাই, আপনাদের এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে, আমরা 2 লক্ষ+ বাংলাদেশে ইরাকে অবস্থান করছি, আমরা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছি, আমাদের চাকরি নেই, আমরা দেখা যাচ্ছে যে বাইরে বের হতে পারি না, এমনই দুঃখ, আমরা এমনই কপাল নিয়ে ইরাকে এসেছি যে আমরা নিজের বাজারটুকু আমরা বাইরে যা করতে পারি না। সেক্ষেত্রে আমাদের ইরাকে নিয়ে তাদের রিকোয়েস্ট করে আমাদের বাজার করতে হয়। এবং সেক্ষেত্রে আপনাকে আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা যে স্যালারিটা পাই, আমরা দেখেন হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে সেই টাকাটা আমাদের পাঠাতে হয় ব্যাংকের মাধ্যমে, তবুও আমরা এই টাকাটা আমাদের নিজস্ব আমরা ইরাক থেকে পাঠাতে পারি না, আমাদের সেক্ষেত্রে দুবাই যোগাযোগ করতে হয়, আবুধাবি যোগাযোগ করতে হয়, সে যোগাযোগ করে আমরা এই টাকাটা তবুও আমাদের ইরাকের নামে আমরা টাকাটা পাঠাতে পারি না। তো যাই হোক, জি আমরা এই সেক্ষেত্রে মাননীয় জি বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জীবন খান। আমরা আবারও কথা বলার চেষ্টা করছি, যেখানে রয়েছেন মোহাম্মদ আবুল বশির, রিয়াদ, সৌদি আরব থেকে। আমরা তার সাথে যে বিষয়টি কথা বলার চেষ্টা করছি, আপনি এই যে করোনাকালীন সময়ে অনেকেই বলছেন, যেমন ইরাক থেকে আমাদের সাথে যিনি ছিলেন মোহাম্মদ জীবন খান, তারা অধিকাংশই কিন্তু বেকার জীবনযাপন করছে, সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পাচ্ছেন, ইরাকের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন। তো আপনারা যারা সৌদি আরবে রয়েছেন, বাংলাদেশ কমিউনিটি, তারা যারা আক্রান্ত হচ্ছেন বা অনেকে চাকরিচ্যুত বা কর্মহীন হয়ে পড়ছেন, সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা পেয়ে আসছেন? হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আবার প্রশ্নটা আবার করেন প্লিজ। জি, আমি আসলে আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে এই যে করোনাকালীন সময় অনেকে কিন্তু কর্মহীন হয়ে পড়ছে, যারা প্রবাসে রয়েছেন আপনারা, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতা কিভাবে পাচ্ছেন বা আপনাদের কি প্রত্যাশা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে, এবং আমি জয়যাত্রা টেলিভিশনের পরিবারকে আমি ধন্যবাদ জানাই। আসলে আপনারা প্রবাসীর জন্য যেভাবে কাজ করছেন, এই আমরা যারা প্রবাসী আছি তারা মন থেকে আপনাদেরকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথাটি বলেছেন, আপনি জানেন যে বিগত 4 মাস করোনার প্রাদুর্ভাবের কারণে এখানে লকডাউন চলছে। লকডাউনের কারণে এখানে সবাই প্রবাসীরা বেকার হয়ে গিয়েছিল। তবে ইতিমধ্যে সৌদি সরকার তার অর্থনীতির কথা চিন্তা করে ওনারা আবার সেই সারা সৌদি আরবে এখন আপাতত সবকিছু খুলে দিয়েছে। আর করোনা, আপনি যেটা বলেছেন, সরকারের পক্ষ থেকে আমাদের এখানে, আপনি জানেন, অবশ্যই জানা কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এখানে করোনা ভাইরাসের যখন প্রকোপ প্রচুর ছিল, তখন উনি প্রবাসীদের জন্য আপনার প্রণোদনা দিয়েছিল 80 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা জেদ্দা কনসুলেট এবং 40 লক্ষ টাকা রিয়াদ কনসুলেটে। তবে একটা জিনিস কি, এখানে আপনি জানেন যে সৌদি আরবে প্রায় 22 লক্ষ প্রবাসী এখানে আছেন। এই 22 লক্ষ প্রবাসীকে এই যে প্রণোদনা, এই প্রণোদনা আসলে কোনো কিছুই যতটুকু পাওয়ার কথা ততটুকু পায়নি। এবং আপনি জানেন যে অনেকেই এই ব্যাপারগুলো জানেও না, যারা অনেক দূরে আছে, শহর থেকে দূরে, অনেক মরুভূমিতে আছে, ওরা আসলে এই জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে। আসলে আপনি সৌদি আরবে যারা আছেন, আপনার এই 22 লক্ষ বাংলাদেশিকে যদি আপনার পূর্ণাঙ্গ সাহায্য করতে, তাহলে সরকারের অনেক প্রণোদনার দরকার আছে। এদিকে আপনার মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে 9টি স্কুল আছে বাংলাদেশি শিক্ষা বোর্ডের অধীনে এবং ব্রিটিশ কারিকুলামের অধীনে। তো এই যে স্কুলগুলাও আজ খুব অসহায় অবস্থার মধ্যে আছে, কারণ এই স্কুলগুলো আপনার আজকে 4 মাস স্কুল থেকে যা অভিভাবকদেরকে চাপ দেওয়া হচ্ছে বাচ্চাদের বেতনের জন্য। কিন্তু আপনি জানেন যে লকডাউনের কারণে অভিভাবকরা বেকার থাকা অবস্থায় কারণে এখানে স্কুলগুলা
প্রায় বন্ধের পথে। তো এই সবকিছু মিলিয়ে আসলে এখানে প্রবাসীরা, সৌদি প্রবাসী যারা আছেন, শুধু সৌদি না, আমি মনে করি সারা পৃথিবীতে প্রবাসীরা তেমন ভালো নেই। তো এই যে জিনিসগুলো সব মিলিয়ে আসলে আমরা সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে, আপনি জানেন আমি মিডিয়াতে কাজ করি। সংক্ষেপে বলবেন, আমরা অনুষ্ঠানে একেবারে আমরা সংবাদের শেষ পর্যায়ে। আপনি জানেন যে আমি মিডিয়াতে কাজ করার পরিপ্রেক্ষিতে এখানে আমি খুব কাছে থেকে প্রবাসীদেরকে দেখেছি। আসলে সব মিলিয়ে এখানে প্রবাসী যারা আছেন তারা আসলে ভালো নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আমরা প্রবাসের খবর জানানোর চেষ্টা করছিলাম, যেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন দেশের আমাদের সহকর্মী বৃন্দ। আমরা আবারও ফিরে যাচ্ছি প্রবাস বার্তা। শেষ করবো আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া সনদ বিক্রি হচ্ছে, এমন খবরে বাংলাদেশিদের এড়িয়ে চলছে ইতালীয়রা। শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক নন, এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং শ্রমিকদের সমস্যা সমাধান করায় মালয়েশিয়া সরকারের প্রশংসা করল বাংলাদেশ। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।